আজ আমরা এমন একটা বিষয় নিয়ে অবতারণা করব, যেটা হচ্ছে গিয়ে যে কেন্দ্র সরকার আমাদের দেশের বেকারত্ব দূর করার জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য, বলা ভালো যে কর্মসংস্থান সৃষ্টির জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন। নানান ধরনের সুযোগ তৈরি করার চেষ্টা করছেন। সেরকমই গত ১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন, যেটা হচ্ছে গিয়ে ইএলআই। সেটা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ নামে প্রকল্পটি নামাঙ্কিত করা হয়েছে, যেটা কার্যকরী হবে আগামী ১ আগস্ট থেকে। তো সেই যে গোটা ব্যাপারটা নিয়ে যে কী করে কর্মসংস্থান হবে এবং কারা এটা থেকে উপকৃত হবেন, সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। এই জন্য আজ আমাদের স্টুডিওতে এসছেন কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের এনফোর্সমেন্ট অফিসার বিপ্লব চক্রবর্তী মহাশয়। নমস্কার। আপনার কাছে এই যে প্রধানমন্ত্রীর গত ১ জুলাই যে বিষয়টা তিনি ঘোষণা করেছেন, এটা এই প্রকল্পটি সম্পর্কে একটু বিস্তারিত বলুন। সকল শ্রোতাদের বন্ধুদের আমার নমস্কার। গত ১ জুলাই ২০২৫ তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিমটি ঘোষণা করেছেন এবং এই স্কিমটির শুরু হবে এফেক্টিভ ডেট যেটাকে বলে, সেটা হচ্ছে 1 আগস্ট ২০২৫ থেকে। এবং এই স্কিমটি সম্পূর্ণরূপে শ্রম এবং রোজগার মন্ত্রণালয়ের মাধ্যমে চলবে, আর এটাকে লাগু করা হবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের মাধ্যমে। ঠিক আছে। এবং এই স্কিমটিতে বিশেষ প্যাকেজও ঘোষণা করা হয়েছে। প্যাকেজ হচ্ছে যারা সম্পূর্ণরূপে ১ আগস্ট ২০২৫ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হবেন, তাদেরকে একটা ইনসেন্টিভের ব্যবস্থা রাখা হয়েছে এবং যারা নিয়োগ করবেন তাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই স্কিমের মাধ্যমে সরকারের একটা আনুমানিক ধারণা যে ৩.৫ কোটি মানুষ কর্মসংস্থান পাবে। তো এটা এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য কি নির্ধারিত কোনো সময়ে? হ্যাঁ আছে, আমি সেটা বলছি। এবং এই স্কিমটির মাধ্যমে এই স্কিমটিতে সরকারের তরফ থেকে ৯৯,৪৪৬ কোটি টাকার একটা ইনসেন্টিভের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবং এই স্কিমটি বাস্তবায়ন করার জন্য যেটা ডেডলাইন বা সময় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1 আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭। এর মধ্যে যারা নিয়োগ পাবে সম্পূর্ণরূপে নতুনভাবে, তাদেরকেই এই ইনসেন্টিভ স্কিমে আনা হবে। এবং এখানে এমপ্লয়ি যারা চাকরি পাবে বা যারা নিয়োগ করবে, দুজনেই সেই স্কিম থেকে বেনিফিটেড। আচ্ছা, আমি একটা কথা বলি। এমনিতে তো যারা কর্মসংস্থানের ক্ষেত্রে ধরুন কোনো প্রতিষ্ঠান তাকে কোনো প্রার্থীকে চাকরি দিল, সেক্ষেত্রে তিনি তো একটা মাইনে পাচ্ছেন মাসে। এর বাইরে সরকার থেকে আর একটা উৎসাহজনক একটা আর্থিক অনুদান দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা। তো এই স্কিমটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পার্ট এ, যেখানে সম্পূর্ণরূপে নতুন যারা কর্মসংস্থান পাবে তাদের জন্য, এবং একটা পার্ট বি আছে, যেটা হচ্ছে যারা নিয়োগ করবে, নিয়োগকর্তাদের জন্য দুটা আলাদা ভাগে ভাগ করে রাখা হয়েছে। তো পার্ট এতে যারা আছেন, যেমন 1 আগস্ট থেকে যেসব মানুষ ছেলেমেয়েরা সম্পূর্ণরূপে নতুনরূপে চাকরি পাবেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদেরকে সরকারের তরফ থেকে ১৫,০০০ টাকার একটা প্যাকেজ দেওয়া হবে। ওয়ান টাইম একবারই পাবে সেটা, কিন্তু এই প্যাকেজটা ওরা দুইবারে পাবে। কিভাবে পাবে? প্রথম ৬ মাস রেগুলার চাকরি করার পর সে ৭,৫০০ পাবে। ৭,৫০০ টাকা তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। কিন্তু যদি মধ্যে ১ মাস ২ মাস করে ছেড়ে দেয়, তাহলে কিন্তু এই বেনিফিটটা পাবে না। ৬ মাস তাকে কন্টিনিউয়াস ক্রমান্বয়ে চাকরি করতে হবে। তখন গিয়ে সে ৬ মাসের পরে ৬০,০০০ টাকার একটা ইনসেন্টিভ সে পাবে। এবং তারপর নেক্সট ৬ মাস পরে তাকে আরেকটা ইনসেন্টিভ
7,500 টাকা দেওয়া হবে, কিন্তু এই 7,500 টাকার যে সেকেন্ড পার্টের যে ইনস্টলমেন্টটা আছে সেটা দেওয়ার জন্য তাকে একটা লিটারেসি কোর্স কমপ্লিট করতে হবে। সেই কোর্সটা ইপিএফওর পোর্টালে প্রত্যেকজন এমপ্লয়ির নিজস্ব একটা ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড থাকে, সেখানে সে ঢুকলে সেই লিঙ্কটা পেয়ে যাবে। সেই লিঙ্কটাতে গিয়ে সে ওই একটা লিটারেসি কোর্স, সিম্পল হয়তো ভিডিও থাকতে পারে বা 2-4টা কোয়েশন থাকতে পারে, ফাইন্যান্সিয়াল লিটারেসি, সেই কোর্সটা কমপ্লিট করার পরে তাকে 7,500 টাকা আবার পেমেন্ট করা হবে, এবং সেটা কোনো ফিক্সড ডিপোজিটের মাধ্যমে করা হবে, যাতে তাকে সঞ্চয়ের যেটা একটা উৎসাহ দেওয়ার জন্য। কারণ সাধারণত ওরা কী করে টাকা পেলো, উঠে নিল, তো সেকেন্ড ইনস্টলমেন্টটা একটা ফিক্সড ডিপোজিটের মাধ্যমে দেওয়া হবে, যাতে কিছুদিন সেটা রাখে এবং পরবর্তী সময় সে সেটা তুলতে পারে। এই ব্যবস্থা রাখা। আমি একটা কথা বলি, এখানে যে প্রশ্নটা যাচ্ছে যে কারা এটার যোগ্য, এই যে একটা প্রশ্ন, যে কারা এটার জন্য আবেদন করতে পারবেন এবং কারা, এবং কী করে তারা আজকে নিয়োগ পাবেন? সরকারি ক্ষেত্রে, এটা কি সরকারি ক্ষেত্রে এবং সরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠানে, এটা বেসরকারি? হ্যাঁ, বেসরকারি। আচ্ছা, কারা যোগ্য? যারা কর্মী, যারা যেমন ধরুন কোনো একটা প্রতিষ্ঠান আছে, সে 10 জন মানুষ নেবে, সে তার যোগ্যতা বাছাই করে সেই ধরুন আমাদের এখানে বরাক উপত্যকায় যে চা শিল্পটা প্রধান শিল্প, সেখানে কোনো চা বাগানে কোনো কর্মী নিয়োগ হলো, তখন সেক্ষেত্রে তার ক্ষেত্রে দেখুন একটা ব্যাপার আছে, বরাক উপত্যকার যেটা চা বাগান, সেটা কিন্তু পিএফটা ইপিএফওর আন্ডারে নয়। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আসাম টি প্ল্যান্টেশন প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, একটা সেপারেট আছে। আচ্ছা, ঠিক আছে, তো ওখানে ওই স্কিমটা লাগু হচ্ছে কিনা আমার নলেজে নেই। আচ্ছা, তো অন্যান্য শিল্প প্রতিষ্ঠান, হ্যাঁ, অন্যান্য শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, সেটা কমার্শিয়াল হোক বা প্রোডাক্ট ট্রেডিং এন্ড কমার্শিয়াল হোক বা কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টরই হোক, তারা যারা ইপিএফের সঙ্গে আছে তারা কিন্তু এই বেনিফিটটা দিতে পারবে। যে প্রার্থী ধরুন নিয়োগপ্রাপ্ত হলেন, মানে চাকরি পেলেন তিনি, তো তাকে জানাতে হবে আপনার পিএফকে যে আমি চাকরিটা পেয়েছি, এখানে আমাকে দিয়েছে? না, তাকে জানানোর জন্য লিখিত জানানোর কোনো প্রয়োজন নেই। যখনই একজন মানুষকে, সাপোজ একটা কোম্পানি একজন মানুষকে নিয়োগ করলো, তার একটা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার জেনারেশন করতে হবে। হ্যাঁ, সেই নিজে করতে হবে, সে না, এটা কোম্পানি করে দিবে। আধার বেস ইউএন জেনারেশন হয়, সেটা জেনারেশন হওয়ার পরে অটোমেটিক এই ডাটা ইপিএফ এর ডাটাবেসে চলে যায়। আচ্ছা, ঠিক আছে, তো এখন মনে করুন একটা কোম্পানি 5 জন মানুষকে অগাস্ট মাসে রিক্রুটমেন্ট করলো, চাকরি দিল, তাদের যখন ইউএন জেনারেট করে নিবে, অটোমেটিক ডাটাবেজে, ইপিএফ এর ডাটাবেজে সেটা আসবে এবং সেই কোম্পানি তাদের প্রত্যেক মাসে কি হয়, একটা ইলেকট্রনিক চালান রিটার্ন আছে ইপিএফওর। এই চালান রিটার্নে ওই মানুষগুলোর নাম দিয়ে তার যাই স্যালারি হোক, সেই স্যালারি দিয়ে তার পিএফ জমা হবে এবং ওই ডাটাবেজের উপর ভিত্তি করেই তাকে ইনসেন্টিভটা দেওয়া হবে। আচ্ছা, এটাও যে মানে কারা বেতন পাবেন, যেমন এখন অনেকের বেতন এখন এখানে মানে হায়ার কোয়ালিফাইড, মানে হ্যাঁ, এখানে দেখুন এই স্কিমটাতে আপ টু 1 লাখ রুপিস পর্যন্ত যারা স্যালারি পাচ্ছেন, মানে তারাই কিন্তু এটার আওতায় আসবে। এখন 1 লাখের উপর যারা স্যালারি পাচ্ছেন তারা এই স্কিমটার আওতায় আসবে না। ঠিক আছে, এখন ধরেন বিভিন্ন কোম্পানিতে 10,000, 15,000, 20,000, 30,000 বিভিন্ন রকমের স্যালারি স্ল্যাব আছে, তো ওই স্ল্যাবের অনুযায়ী তারা ঢুকবে এবং তারা সেই এখন 1 লাখ টাকাও যার স্যালারি, সেও কিন্তু সেই 15,000 টাকাই বেনিফিটটা পাবে। বেনিফিট যে তার 1 লাখ, তাকে 1 লাখ দিবে না, 15,000 টাকাই, এটা লিমিটেড এবং এটা ওয়ান টাইম এবং পার্ট এতে সেটা দেওয়া আছে। হ্যাঁ, আর পার্ট বিতে আলাদা করে এমপ্লয়ারদের জন্য বেনিফিট দেওয়া হয়েছে। আচ্ছা, এটা তারা কবে থেকে পেতে পারেন? এটা 1 অগাস্ট 2000, যেদিন থেকে নিয়োগ পাবেন, 25, এবং তার লাস্ট ডেট হচ্ছে 31/7/2027। এই যে 2 বছর, এই 2 বছরের ভিতরেই তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই যে টাকাটা 15,000 টাকা এই 2 বছরের মধ্যেই তাদের দেওয়া হবে? না, এই তো প্রথম 12 মাস, প্রথম 12 মাসের মধ্যে, এরপরে আর পাবেন না। এটা ওয়ান টাইম বেনিফিট, যেভাবে নিয়মিত চাকরি করতে সেভাবে চাকরি করবে। আচ্ছা, এখন এখানে প্রকল্পটিতে নিয়োগকর্তাদের আরেকটা
ভূমিকা রয়েছে, ওদের আর যদি নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং নিয়োগ করেন, ওদের জন্য কিছু একটা বেনিফিট বা কিছু একটা রয়েছে। ডেফিনেটলি নিয়োগকর্তাদের নতুন এই যে পার্ট বি যেটা আমি আগে বলেছিলাম, সেই পার্ট বিতে নিয়োগকর্তাদেরকে যথেষ্ট সুবিধা দেওয়া হয়েছে। এখন মনে করুন কোনো একটা প্রতিষ্ঠান সে 2জন মানুষকে অ্যাপয়েন্টমেন্ট করলো যাদের স্যালারি 10,000 টাকা, তো ওই 10,000 টাকার এগেনস্টে এই নিয়োগকর্তা কিন্তু 6 মাস পর থেকে 1,000 করে পেয়ে যাবেন। ঠিক আছে, এখন যাদের বেতন মাসিক বেতন 10,000 থেকে 20,000 টাকা, মানে 20,000 রুপিস, 10,000 to 20,000 রুপিস, তাদের ক্ষেত্রে ওরা 2,000 টাকা 6 মাস পর থেকে পাবে নিয়োগকর্তারা। এবং যাদের বেতন, যেসব নিয়োগকারী ছেলেমেয়েরা আছে যাদের বেতন 20,000 টাকার উপরে, 1 লাখের ভিতরে, সেই ক্ষেত্রে এই নিয়োগকর্তারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। কিন্তু এই পাওয়াটা শুরু হবে 6 মাস পর থেকে, মানে নিয়োগকর্তাদেরও 6 মাস পর থেকে ওনারা সেটা পাবেন। এই ব্যবস্থাটা সেখানে রাখা হয়েছে। মানে এই প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টি করতে গিয়ে মানে যারা কর্মপ্রার্থী যারা যেমন লাভবান হচ্ছেন, পাশাপাশি যারা নিয়োগ করবেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। কারণ না হলে দেখা যায় কি, বিভিন্ন প্রতিষ্ঠান কি করে, এক্সপিরিয়েন্স মানুষ না হলে চাকরিতে সুযোগ দেয় না। ঠিক আছে, তো এর মাধ্যমে কি হবে, বিভিন্ন প্রতিষ্ঠান যখন দেখবে যে না আমি তাকে নিয়োগ করছি, সবাই তো আর এক্সপিরিয়েন্স হোল্ডার হয় না, তো নতুন যারা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে শিখিয়ে তাদেরকে যেন কাজে লাগানো যায়, সেই ব্যবস্থার জন্য এই পার্টটা রাখা হয়েছে। এবং এমপ্লয়ার যারা নিয়োগকর্তা এমপ্লয়ার আছেন তাদেরকেও এই ইনসেন্টিভ স্কিমে রাখা হয়েছে, যাতে তারা ফাইন্যান্সিয়াল লস না হয় তাদের। তো নিয়োগকর্তারা এটা কতদিন ধরে পাবেন? যারা যেসব ধরেন কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট আছে, অর্থাৎ নন ম্যানুফ্যাকচারিং, তারা কিন্তু 2 বছর এই বেনিফিটটা পাবে। এবং যারা 6 মাস পর থেকে, 6 মাস মানে ওই স্কিম স্টার্টের পর থেকে আর কি, 6 মাস তার ওয়েটিং পিরিয়ড তো আছেই, তারপর থেকে ওনারা 2 বছর এই বেনিফিটটা পাবেন, প্রতি মাসে পেয়ে যাবেন। তাহলে দেখা যাচ্ছে যে একজন নিয়োগকর্তা যদি তার প্রতিষ্ঠানে 10 জন কর্মীকে নিয়োগ করেন এবং তিনি যদি প্রতিটা কর্মচারীর ইয়েতে 3,000 টাকা করে পান, 10 জনে 30,000 টাকা করে প্রতি মাসে তার। সেটা দেখেন, এটা হচ্ছে ওই ইপিএফ সিস্টেমে তার মেথড অফ ক্যালকুলেশন দেওয়া থাকবে, সেই মতে হবে। ঠিক আছে, এখন কারো স্যালারি বেতন যদি কম হয় তখন 20,000 20,000 আমি ম্যাক্সিমাম সেটটা ধরছেন, ম্যাক্সিমাম সেটটা ধরলে 3,000 করে ওনারা পাবেন, এটা তো শিওর। স্কিমটাতে সেটাই বলেছে। আর যারা প্রোডাক্টিভ, যারা মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে, খালি তো কমার্শিয়াল না, ম্যানুফ্যাকচারিং সেক্টর, বিভিন্ন কোম্পানি অনেক কিছু প্রোডাকশন করে আছে, উৎপাদনশীল যেসব শিল্প, সেই জায়গায় কিন্তু এই স্কিমটা 4 বছরের জন্য চলবে, আপ টু 31 জুলাই 2029। তারা কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য 2 বছর, আর যারা উৎপাদন শিল্প তাদের জন্য এই স্কিমটা 4 বছর পর্যন্ত চলবে। এবং 4 বছর পর্যন্তই ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এইটার বেনিফিট পাবে। আচ্ছা, এটার বিস্তারিত বিষয়টা কোথায় জানা যাবে? এই যে আমাদের যেটা ইনসেন্টিভ স্কিম আছে, এই স্কিমটাই এই ডিটেলস দেওয়া আছে, আমি একটা আপনাকে শেয়ার করে দিচ্ছি। এটাই মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম জারি করা। আচ্ছা, ওইখানে মিনিস্ট্রি অফ লেবারের ওই ওয়েবসাইটে গেলে পরেই কোথায়? নিশ্চয়ই, এটা ওদের বিভিন্ন ধরনের ভিডিও ইত্যাদি সব আছে, সেটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর এই যে এখন যারা নিয়োগকর্তারা যাদের যে কর্মীদের নিয়োগ করবেন, তাদের তো একটা ভবিষ্যৎ নিধি, যেটা পিএফ কাটা হয়, সেটা কবে থেকে ওরা? নিয়োগ যখন হবে, সাপোজ ধরে নিন যে এই মাস থেকে হলো, অগাস্টের 1 তারিখেই একটা কোম্পানি 5 জনকে নিয়োগ করলো, ওই মাস থেকেই কিন্তু তাকে পিএফ দিতে হবে, যত টাকা তার স্যালারির উপর যেটা পিএফ হবে। এবং তার ইসিআর, আমাদের যেটা ইলেকট্রনিক রিটার্ন চালান বলে একটা আছে, সেখানে তার নাম আসতে হবে, কারণ নাম না আসলে তো পিএফ ডিপার্টমেন্ট জানবে না। আর পিএফ ডিপার্টমেন্টের এই ডাটাবেজের উপর ভিত্তি করেই
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই টাকাটা পেমেন্ট করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কর্মসংস্থানের এটা একটা বিশাল সুযোগ। বিশাল সুযোগ। হ্যাঁ, এবং আমি কথা হচ্ছে যে কর্মপ্রার্থী তো আমাদের দেশে প্রচুর রয়েছেন, হ্যাঁ, অসংখ্য অগণিত, কিন্তু যারা নিয়োগ করবেন তাদের সদিচ্ছার উপর ব্যাপারটা অনেকটা নির্ভর করছে না? হ্যাঁ, নির্ভর করছে। সেই জন্য তো আমরা বিভিন্ন জায়গায় এই স্কিমটাকে প্রচার করছি, সেমিনার করছি পেপারে, বা আজকে আপনাদের মাধ্যমে আমরা এটা প্রচার করছি যে ওনারা এটা যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে ওনারা বুঝবেন যে ওনাদের কোনো লস নেই। হ্যাঁ, কর্মসংস্থানের ব্যবস্থা করাটা শিল্প প্রতিষ্ঠানের উপরেই নির্ভর করে, এবং আমাদের সম্পূর্ণ আশা যে এই স্কিমের মাধ্যমে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এবং সেই উদ্দেশ্য নিয়ে সরকার বলছে যে 3.5 কোটি মানুষের নিয়োগ হবে আগামী 2 বছরের ভিতর। তো আমাদের বরাক উপত্যকার সম্ভাবনাটা কতটুকু দেখছেন? যথেষ্ট আছে। আমি মানে বরাক উপত্যকার সেই সঙ্গে আমি ডিমা হাসাওয়ার কথাও বলছি। হ্যাঁ, ডিমা হাসাওতে সেরকম শিল্প মানে ডিমা হাসাও বরাক উপত্যকা মিলিয়ে আর কি, মানে চারটে জেলা মিলিয়ে। যথেষ্ট ব্যবস্থা আছে, কারণ বরাক উপত্যকায় বিভিন্ন স্কুল কলেজ আছে, হসপিটাল আছে। যদিও বরাক উপত্যকায় ম্যানুফ্যাকচারিং সেক্টরসগুলো কম, সেই হ্যাঁ, কিন্তু যেমন ব্রিক্স আছে, হ্যাঁ, এইসব জায়গায় এটার ভালো প্রভাব পড়বে বলে আমার একটা ধারণা। আচ্ছা আচ্ছা। এমনিতে কোনো টার্গেট দেওয়া হয়েছে কি, দেওয়া থাকে না, এই টার্গেট তো কোম্পানির, যেমন কোনো প্রতিষ্ঠানের যদি 50 জনের কম মানুষ আছে, অ্যাভারেজ একটি, হ্যাঁ, অ্যাভারেজ, এটা আমি কর্মী, হ্যাঁ বলে দিব সেটা, যে 50 জনের নিচে যেসব প্রতিষ্ঠান আছে, মানুষ চাকরি করছে, তাদের ক্ষেত্রে প্রতি মাসে 2 জন, মিনিমাম 2 জনকে যদি নিয়োগ করে তারা এই স্কিমের আওতায় এসে যাবে। এবং 50 জনের বেশি যেসব প্রতিষ্ঠান আছে, যেমন বিভিন্ন প্রতিষ্ঠান বরাকভ্যালিতেও আছে, যেখানে বিভিন্ন নার্সিংহোম আছে, বেকারিও তো আছে, বেকারিও আছে, কিন্তু বেকারিতে 50 জন হয়তো নেই, কিন্তু নার্সিংহোমগুলোতে ম্যাক্সিমাম নার্সিংহোমে 50-এর উপর মানুষ আছে। তাদের ক্ষেত্রে কিন্তু এইটা 5 জন মানুষকে রিক্রুট করলে স্কিমটা লাগু হবে, ওরা আওতায় চলে আসবে। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে এটার ভাগ। 50-এর নিচে হলে 2 জনকে চাকরিতে নিয়োগ করতে হবে প্রতি মাসে, বা যখন 2 জনের জায়গায় 10 জন দিলেও 10 জনের বেনিফিট পাবে। এটা নয় যে 2 জন দিলেই পাবে আর 10 জন দিলে পাবে না, 10 জন দিলেও পাবে, কিন্তু মিনিমাম 2 জন। আর যেখানে 50-এর উপর আছে সেখানে মিনিমাম 5 জন দিলে, এখন ওরা 3 জন দিল, তাহলে কিন্তু মানুষগুলো লাভবান হবে না। ওরা 5 জনকে যদি নিয়োগ করে, যদি 5 জনের জায়গায় 3 জনকে দেওয়া হলো, 3 জন তো বেনিফিটটা পাবে না, পাবে না। 50-এর উপর হলে বেনিফিটটা তখন কাউন্ট হবে না। না না, আমি বলছি ধরুন 50-এর উপরে বেনিফিট কাউন্ট হবে না। 5 জন মিনিমাম অ্যাপয়েন্টমেন্ট মানে নিয়োগ করতে লাগে 5 জনকে, 50-এর উপরে হলে। হ্যাঁ, 5 জনকে করলেই ওরা বেনিফিটের ইয়েতে, মানে স্কিমের আওতায় ঢুকে গেল, এবং এমপ্লয়ি এবং এমপ্লয়ার সবাই পাবে। এখন এটা না যে প্রত্যেক মাসেই দিতে হবে। সাপোজ এক মাসে 5 জন দিল, মধ্যে নেক্সট মাসে নাও থাকতে পারে, তারপরের মাসে আরও 5 জন দিল, কিন্তু 5 জন করে দিতে হবে না। আমি যে কথাটা বলতে চাইছিলাম আরেকটু পরিষ্কারভাবে জিনিসটা হবে যে কোনো প্রতিষ্ঠানের 50 জনের উপরে রয়েছে কর্মী, সেখানে তাকে 5 জন নিয়োগ করতে হবে, নিয়োগকর্তাকে। তিনি 5 জন মানে প্রার্থী পেলেন না, কর্মী নিয়োগ করার মতো মানুষ পেলেন না, সেখানে তিনি 3 জনকে করলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে 3 জনকে তিনি নিয়োগ করলেন, সেই কর্মীরা কি এই স্কিম, না, তখন এই স্কিমের আওতায় আসবে না, আসবে না, কারণ এটা স্কিমটাকে এইভাবেই বানানো হয়েছে, মানে নিয়োগকর্তাকে 5 জন করতেই হবে। এটা এই জন্যই তো, হ্যাঁ, এই জন্যই তো 3.5 করোড়ের যে টার্গেটটা, লক্ষ্য পূরণের এটাই হচ্ছে ব্যবস্থা। সবাই চাবে যে আমি বেনিফিটটা নেই, তার জন্য আমি 5 জন দিব, তো ওইভাবেই এটা রান করবে আর কি, স্কিমটা চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এই জায়গাটা একটু গোলমেলে ছিল, মানে দর্শকদের সুবিধার জন্য এই জিনিসটা তার কাছে একটু আমরা বিলবাবুর কাছে আমরা একটু পরিষ্কার হয়ে গেলাম। আচ্ছা, আমরা এই যখন যেহেতু ভবিষ্যৎ নিধি মানে কর্মচারী ভবিষ্যৎ নিধির বিভাগ আপনাদের, তো সেখানে আমরা আরেকটা বিষয় অবতারণা করতে পারি যে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি ক্ষেত্রে, তো বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, দেখা যায় যে তাদের যতজন কর্মী রয়েছেন, তো অভিযোগ
ওঠে, এরকম অভিযোগ আমরা প্রায়ই শুনতে পারি যে তোমাদের কি পিএফ কাটা হয়, বলে না পিএফ কাটা হয় না। তো অনেকেরই কাটা হয়, আবার অনেকেরই পিএফ ডিডাকশন হয় না। তো সেই ব্যাপারটা মানে ওরা এটা কি করে, দেখুন এটা তো বঞ্চিত হচ্ছেন একটা। যদিও এই ব্যাপারটা স্কিমের সঙ্গে না না, এই সংযুক্ত স্কিমের নয়, বাইরে গিয়ে কথাগুলো হ্যাঁ, এই বললাম, সংযুক্ত যেহেতু নয়। আমরা ওই ভবিষ্যৎ তবে নিধি এই ব্যাপারটা হচ্ছে যদি ভবিষ্যৎনিধি আয়োগকে লিখিত অভিযোগ দেওয়া হয় তখন সেটার সুব্যবস্থা নেওয়া হয়। অভিযোগটা যে করবি তিনি করবেন। হ্যাঁ হ্যাঁ, ওনারা যদি অভিযোগ করেন তখন তার সুবিধা, তার অভিযোগ গ্রহণ করে সেটাকে ওনাদেরকে এনরোলমেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়। করে দেওয়া হবে। হ্যাঁ, 100 আচ্ছা, এই যে 12 মাসের কম সময়ে যে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলি ক্ষেত্রে যে জুলাই 2025 কর্মচারীর সংখ্যা এক গড় হিসাবে ধরা হবে, আচ্ছা, হ্যাঁ। এই ব্যাপারটা একটু বলুন। এই যে এটা দেখুন, অনেক প্রতিষ্ঠান আছে আজকে 5 বছর আগেই আমাদের ইপিএফ এর রেজিস্ট্রেশন করা আছে, ঠিক আছে। তো যারা 5 বছর আগের থেকে ইপিএফ এর রেজিস্ট্রেশন বা আরও আগের থেকে আছে, 1952 সন থেকেই রেজিস্টার্ড করা আছে অনেক এস্টাবলিশমেন্ট। তো সেই সবের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে 12 মাসের ডেডলাইনটা হচ্ছে যে দেখুন 31 জুলাইয়ের ভিতর যে প্রতিষ্ঠানগুলো আছে, ধরুন লাস্ট 1 বছর মানে 31 জুলাই 25 ভিতর 1 বছর হবে, আর আগের 1 আগস্ট থেকে 24-এর 1 আগস্ট থেকে জুলাই 25-এর এই যে 1 বছর, এই 1 বছরে তার ইসিআর প্রত্যেকটা ইসিআরে কিন্তু কতজন মানুষের টাকা পয়সা জমা হচ্ছে সেটা উল্লেখ থাকে। সেইটার অ্যাভারেজ নিয়ে তার বেসলাইন তৈরি করা হবে, ঠিক আছে। এখন ধরুন কোনো একটা প্রতিষ্ঠানে দেখা গেল তার অ্যাভারেজ মানে বেসলাইন হচ্ছে 45 জন, মানে তার ম্যাক্সিমাম দেখা গেল 12 মাসে তার টোটাল অ্যাভারেজ আসলো 45 জন মানুষ, সেইখানে সে বিলো 50 ক্যাটাগরিতে পড়ে গেল, তখন সে 2 জন মানুষকে রিক্রুটমেন্ট করলেও সে এই বেনিফিটের আওতায় আসবে। এবং আবার কিছু প্রতিষ্ঠান দেখা গেল যে তারা 100-150 অ্যাভারেজে লাইনের উপরে আছে, বা 55 জন অ্যাভারেজ আছে, 50-এর উপর আছে, সেখানে তাদেরকে 5 জন। তো এটা এই যে বেসলাইনটা, এটা নির্ভর করবে 31 জুলাই পর্যন্ত লাস্ট 1 বছরের যে ইসিআর জমা হয়েছে সেটার উপর। আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করেছেন, এখন মনে করুন 10 মাস আগে কোনো একটা এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন করেছিল, তার বেসলাইন হবে এই 10 মাসের 31 জুলাই পর্যন্ত সে যে ইসিআর দিল সেই 10 মাসেরই অ্যাভারেজটাকে নেওয়া হবে। আচ্ছা, কিন্তু যেসব প্রতিষ্ঠান 1 আগস্টের পরে ইপিএফওতে রেজিস্ট্রেশন করবে এবং মানুষ নিয়োগ করবে, কর্মচারী নিয়োগ করবে, তাদের বেসলাইন কিন্তু 20 হয়ে যাবে, তাদের বেসলাইনটা 20 হয়ে যাবে। হ্যাঁ, কারণ কি সে আজকে একটা প্রতিষ্ঠান যদি সে আজকে করলো ইপিএফওতে রেজিস্ট্রেশন করলো, করে যদি সে 18 জনের পিএফ জমা দেয়, ওরা কিন্তু বেনিফিট পাবে না, তাকে 20 জন করতে লাগবে। এবং 20 জনের পরে যদি সে 2 জন, 5 জন, 10 জন যার মানুষ নিয়োগ করবে, কর্মী নিয়োগ করবে, তাদের ক্ষেত্রে বেনিফিটটা হবে। এবং এই প্রশ্নের মাধ্যমে আমি বলতে চাইছি যে বরাকভ্যালিতে অনেক এমএসএমইতে রেজিস্টার্ড করা এস্টাবলিশমেন্ট আছে, ঠিক আছে, যাদের কর্মী সংখ্যা 2 জন, 3 জন, 4 জন, তারা যদি 31 জুলাইয়ের আগেই তাদের এই প্রতিষ্ঠানকে ইপিএফওতে রেজিস্ট্রেশন করে নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু 20 জনের যে ক্রাইটেরিয়াটা ওটা প্রযোজ্য হবে না। তারা সাপোজ ধরুন কেউ 3 জন দিয়ে বা 5 জন দিয়ে রেজিস্ট্রেশন করে নিল, তার বেসলাইন কিন্তু ওই 3 জন বা 5 জনই থেকে যাবে। সে যদি আগস্ট থেকে আরও 2 জন, 4 জন রিক্রুট করে, ওই মানুষগুলো কিন্তু বেনিফিটের আওতায় এসে যাবে। বাহ, ঠিক আছে, এটা একটা বিশাল বিস্তারিত। এটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। আরেকটা বিষয়, এখানে যে প্রতিষ্ঠানগুলো নিয়োগ করবে সেই প্রতিষ্ঠানগুলোকে মানে কর্মচারী ভবিষ্যনিধি বিভাগে মানে রেজিস্টার্ড থাকতে হবে। সেটাই, এমনও তো আছে প্রতিষ্ঠান যে রেজিস্টার্ড করা নেই, পিএফ ডিপার্টমেন্টে রেজিস্টার করা নেই, রেজিস্ট্রেশন নেই ওদের, তাদের ক্ষেত্রে সেটা। কারণ দেখুন, পিএফ রেজিস্ট্রেশনের ব্যাপারে হচ্ছে 20 জন হলেই পিএফ লাগু হয়ে যায়। তো যারা এমএসএমইতে আছে ম্যাক্সিমামে 2 জন, 3 জন, 4 জন এরকম মানুষ, আমি লিস্ট এনেছি ডিআইসি থেকে এনে দেখেছি আমি, ম্যাক্সিমামেরই 2 জন, 3 জন, 4 জন মানুষ। তো ওরা রেজিস্ট্রেশন নাও করতে পারে। তো আমরা চেষ্টা করছি ওদেরকে 31 জুলাইয়ের আগে রেজিস্ট্রেশন করানোর, যদি হয় তাহলে ওদেরই বেনিফিট হবে। এবং আপনাদের এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। এই আজকের এই ইন্টারভিউর মাধ্যমে আমি সকল
এমএসএমই রেজিস্টার্ড এস্টাবলিশমেন্টকে রিকোয়েস্ট করছি তারা যেন 31 জুলাইয়ের আগে ইপিএফ এর রেজিস্ট্রেশন করে নেয়। তাদের যে 2-3 জন 31 জুলাই মানে আর তো বেশি দিন নেই। 4-5 দিন আছে। তো আমরা ইতিমধ্যে এটা প্রচার করেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা মেইলে জানিয়েও দিয়েছি। তো কারণ হাজার হাজার এস্টাবলিশমেন্ট আছে, প্রতিজনকে খুঁজে বের করা। এমনিতে কি দেখা গেছে যে মানে কাছাড়ের কথাই বলছি, হ্যাঁ, অনেক এমএসএমই এস্টাবলিশমেন্ট রেজিস্টার্ড মানে আছে। কতজন হবে ধরুন ওখানে? এইটা তো এই ডাটাটা এক্স্যাক্টলি মানে আমার কাছে নেই, বাট কালকে আমরা এআইডিসিতে যে প্রোগ্রাম করেছিলাম সেখানেও আমরা দেখেছি অনেক এস্টাবলিশমেন্ট এমএসএমই রেজিস্টার্ড করা আছে যারা ইপিএফ এর রেজিস্টার্ড করে নিয়েছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন প্রাসঙ্গিক বলছি, অনেক নির্মাণ শিল্পের সঙ্গে অনেক জড়িত রয়েছেন। নির্মাণ শিল্প যারা রয়েছেন, যারা মানে ওই কন্ট্রাক্টর, হ্যাঁ, যারা আছেন ঠিকাদার বলছি, যারা কাজ করছেন, তাদেরও তো একটা প্রতিষ্ঠান নিশ্চয়ই থাকে, একটা রেজিস্ট্রেশন থাকে। তো সেই প্রতিষ্ঠানের শ্রমিকরাও কি করবে? হ্যাঁ, নিশ্চয়ই প্রত্যেকজন যারা নির্মাণ শ্রমিকরা, বিল্ডার্সরা আছে, যারা ইতিমধ্যে পিএফ এর রেজিস্ট্রেশন করা আছে, তারাও এটার আওতাতে এসে যাবেন। এবং যারা এখনও ইপিএফ কোড নাম্বার নেননি, তারা এই 31 জুলাইয়ের মধ্যে নিলে তারা এই বেনিফিটের আওতায় এসে যাবে। এটা ওই ওয়েবসাইটে গিয়ে তাদের হ্যাঁ, 100%। এটা ওয়েবসাইট আজকাল টোটালি অনলাইন হয়ে গেছে, সবকিছু অনলাইন। আগে হ্যাঁ টোটালি অনলাইন। প্রয়োজনে আপনার আমাদের শিলচরের পিএফ অফিসেও যোগাযোগ হ্যাঁ, করতে আমরা পারেন। গেলে পরে আমরা বুঝিয়ে দিই, এইভাবে করুন, সাহায্য করতে পারেন। আমরা সাহায্য করে দিই, কিন্তু আমরা রেজিস্ট্রেশনটা করে দিই না, কারণ এটা তো ওদের নিজেরই করতে হয় আর কি। তো দর্শক বন্ধুরা, আমরা এই যে প্রধানমন্ত্রীর যে ঘোষণা করেছেন যে ইএলআই এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ স্কিম গত 1 জুলাই, যেটা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে, তো তা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং খুব সুন্দরভাবে এখানকার যারা তিনি স্থানীয় আধিকারিক রয়েছেন, কর্মচারী ভবিষ্যৎ নিধি বিভাগের যে এনফোর্সমেন্ট অফিসার শ্রী বিপ্লব চক্রবর্তী মহাশয়, তিনি রয়েছেন এবং সুন্দর বিস্তারিতভাবে তিনি আমাদেরকে বুঝিয়ে বললেন। আমাদের আশা করি এটা থেকে আপনারা সুফল পাবেন। নমস্কার। নমস্কার।